ক্ষমতায় গেল, উপদেষ্টা হলো, এখন উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিএনপি মিছিল করছে। ভালো লাগছে দেখতে? উপদেষ্টার নামে কি কি অভিযোগ বেরোচ্ছে এই শিক্ষার্থীদের নামে, সেটা সবাই দেখছি না আমরা। এই জন্য আমি বলছি, এই কথাগুলো বললে যদি কেউ বলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলছেন, আমি তো একবারও বলছি না যে ডক্টর ইউনূস উৎকোচ দিচ্ছেন, আমি তো একবারও বলছি না যে উনি ইলেকশন কমিশন ঘেরাও করতে যাচ্ছেন। আমার তার সম্পর্কে যে অভিযোগ সেটা হচ্ছে, আপনি চট্টগ্রাম পোর্টে যদি দিতে চান, কেন দেবেন? সব পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকে কথা বললেন না কেন? আপনি 15ই আগস্টে কথা বলতে পারেন, পূজাতে গোলমাল হতে পারে, সেই নিয়ে সব পার্টিকে ডাকতে পারেন। আগরতলায় ওইখানে আমাদের হাই কমিশনে হামলা করেছেন, তার জন্যে ডাকতে পারেন, কিন্তু অন পলিটিক্যাল কোয়েশ্চেন উনি একবারও কাউকে ডাকেননি। ফলে সবার মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, নির্বাচন কবে দেবে, কি কি সমস্যা আছে, কি কি পদ্ধতিতে নির্বাচন দেবে, সেইটা নিয়ে কারোর সাথে কথাবার্তা বলেননি। আজকে যে বই উনি লিখেছেন, আমি তার লেখনী নিয়ে তো ধরেন কোনো কথা বলবার মতো নেই। হি রাইটস ওয়ান্ডারফুল, আমার কাছে মনে হয় সুন্দর লিখেছেন। কিন্তু এখন আমাদের কাছে এজেন্ডা হচ্ছে, এখন কি করবে? আপনার সামনে এনিমি আছে পলিটিক্সে। আপনারা যে, আমি যে পার্টি করছি, আমি একটা জোট করছি, আমি কার বিরুদ্ধে লড়ছি? কোন সরকারের বিরুদ্ধে লড়ছি? সবাই তো রেগুলার বলছেন আমরা এই সরকারকে সমর্থন করি। তো সমর্থন করলে এত বক্তৃতা করছেন কেন? পুরোপুরি সমর্থন করছি না, করতে পারছি না, সেটা হচ্ছে বড় কথা। কারণ এই যে স্টারলিংক বোধহয় গতকাল থেকে চালু হয়েছে, পরিস্থিতির ব্যাপার। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 4,000 6,000 টাকা যায় নাই, যারা পারে দেবে, ওইটা নিয়ে আমি বড় কথা বলছি না। কিন্তু এইটা তো ঠিক, ওরা যে টেকনোলজি ব্যবহার করছে, আপনি সেই টেকনোলজির কাছেও তো যেতে পারবেন না। তার মানে এটা ওদের দখলে গেছে। আমার দেশের মধ্যে এক্সপার্টিস নাই। আমি জানতে চাই, ওরা এইটা চালাতে চালাতে ফুল টেকনোলজি আমাদের কি দেবে, আমাদেরকে শেখাবে? আমরা নিজেরা যাতে এরকম একটা খুবই হাই ভোল্টেজ, হাই কোয়ালিটি সম্পন্ন সাইবার সিস্টেম চালাতে পারি, সেরকম করে তারা আমাদের শেখাবে। আমি তো জানি না, আমাকে তো বলা হয়নি, সরকার তো বলেনি। তাহলে এরা আমাদের সম্পূর্ণ সাইবার সিস্টেমের উপরে কন্ট্রোল রেখে চলতে পারবে, এইটা তো অ্যালাউ করা যেতে পারে না। একটা করিডোর দিতে চাইলেন, তার ওই এন্ডে কী আছে তা আমরা জানি না। বিরাট সব দিগ্গজ, একটা ভালো ভালো মানুষ, জ্ঞানী লোক বিদেশ থেকে নিয়ে আসছে। কতগুলো বিদেশি পাসপোর্ট হোল্ডার যে এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আছে, তা হিসাব করে পাওয়া মুশকিল। ওই রকম একজন মানুষ বাংলাদেশের আগে কোনোদিন সিকিউরিটি অ্যাডভাইজার ছিল না, তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আবার শুনছি সিকিউরিটি অ্যাডভাইজার আর্মির উপরে কন্ট্রোল নেওয়ার জন্য বিশেষভাবে নাকি চেষ্টিত আছেন। জানি না, এগুলো মানুষের মধ্যে গুজব বলেন, সংশয় বলেন, সেগুলো তো তৈরি হয়েছে। তার মানে পুরা দেশের মধ্যে একটা সংশয়, সন্দেহ, অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কবে নির্বাচন হবে, কবে আমরা একটা সিস্টেমের মধ্যে আসব, আমাদের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলোর জবাব কে দেবে, এগুলো কোনো কিছু জানি না। তখন রাজনৈতিক দলগুলো কীভাবে তাদের রাজনীতিকে বিজয়ী করবে সেটা দরকার। আমরা রাজনীতি বর্জিত একটা সমাজ চাই না। আমরা জানি রাজনীতি হচ্ছে সমাজের কর্ণধার। আমরা দেখেছি রাজনীতি সংস্কৃতি গঠন করে, রাজনীতি ক্রীড়া জগৎ নিয়ন্ত্রণ করে, রাজনীতি অর্থনীতিকে গঠন করে। রাজনীতি এই জন্যই কমান্ডার অফ দ্য সোসাইটি। সেই রাজনীতিকে অপছন্দ করেন মানুষগুলো দেশ চালাচ্ছেন, এবং সেটা প্রকাশ্য বলতে গেলে এইটা আমাদের জন্য সুখকর হতে পারে না। এইরকম একটা গ্যাদারিংয়ের সুবিধা হচ্ছে এইখানে আপনি এই রকম কথা আলোচনা করতে পারেন। একটা জনসভার মধ্যে এই রকম বক্তৃতা করলে ওই বক্তা 5 মিনিটের বেশি কথাই বলতে পারবে না। কারণ জনসভায় এই বক্তাকে এমন কথা বলতে হবে যাতে শ্রোতারা চাঙ্গা হয়ে যায়, যাতে উত্তেজিত হয়, মনে করে এই লড়াই করতে হবে, এইবার আমরা জিতবো। গরম বক্তা, মেঠো বক্তা না হলে জনসভায় যাওয়া যায় না। কিন্তু আপনি আপনার রাজনীতিকে পর্যালোচনা করবেন, বুঝবেন, এবং একটা বোদ্ধাশ্রেণী তৈরি করবেন যারা আগামী দিনের রাজনীতিকে একটা পরিশীলিত পজিটিভ দিকে নিয়ে যেতে পারে। সেই জন্যেই আমি আপনাদের বলছি যে আমাদের এই বইটা পড়া দরকার। কারণ অতীতের কথা উনি বলেছেন, যদিও
আমি মনে করি অতীতের মূল্যায়ন করায় আমাদের একটু সমস্যা। এই আমরা সবাই নিতে পারবো না, মানে এইটা চট করেই কি বিশ্বাস করা যায়? এতগুলো দল কি বিশাল বিশাল, তারা মিলে সরকার সরাতে পারলো না, আর ছাত্ররা যাদের কোনো সংগঠনই নাই তারা নামলো, আর ছাত্ররা তাদের পেছনে চলে গেল। কি কারণে? তার মানে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় কোনো দুর্বলতা আছে যেটা দেখে সাধারণ মানুষ আস্থা দিতে পারেনি, অথবা এই ছাত্রদের মধ্যে সত্যি সত্যি ওই যেরকম ডক্টর ইউনূস একজন উপদেষ্টা সম্পর্কে বলেন না, বিশেষভাবে পরিকল্পনাকারী, এই বিশেষভাবে পরিকল্পনার দিকও এখন বুঝতে হবে। মানুষের মধ্যে এখন নানা রকম প্রশ্ন তৈরি হচ্ছে। আমাদের দেশের মধ্যে বাইরের কারো ইন্টারেস্ট বড় হচ্ছে কি? সেটা যদি হয় তাহলে এখন থেকেই সতর্ক থাকা দরকার। আমি এই বইয়ের প্রচার কামনা করি। আমি চাই যে এটা রাজনৈতিক কর্মীরা যারা কাজ করছেন তারা পড়ুক। তার সাথে সাথে আমি মনে করি এই বই পড়ে তারা যাতে আগামী দিন সম্পর্কেও ভাবতে পারেন, তারও একটা দিক নির্দেশনা তৈরি হোক। যেহেতু মামুল্লাহ ভাইয়ের বুধ টকবক করে, মানে এত বড় ঘটনা ঘটেছে, তার আদ্যপান্ত এত কথা বলা যায়। মনে করেছিলাম যে আজকে যতটা পারি বলবো, এমনি মনটা খুব বেশি আছে। আমি রওনা হয়েছি 10:15 বোধহয় বাসা থেকে, পৌঁছলাম কখন দেখেছেন? পথের মধ্যে এই যে মেয়র শপথ দিতে পারবেন কি পারবেন না, আজকে রায় দেবার দিন, এই নিয়ে সমস্ত কিছু বন্ধ। খুবই বিরক্ত লাগে এগুলো দেখলে এখন, বিশেষ করে অগাস্টের বা জুলাইয়ের অভ্যুত্থানের পরে। আমার কথা বলবার ছিল অনেক, কিন্তু আমি আগেই বলি এই বই নিয়ে আমি খুব আলোচনা করব না। আমার মনে হয়েছে ধরেন যখন অভ্যুত্থানটা চলে, রক্ত ঝরছে, আন্দোলনের অন্যতম শীর্ষ দল বা প্রায় একমাত্র দল বিএনপি কখনো গোলাপবাগ যাচ্ছে, কখন এমনি মঞ্চ থেকে চলে যাচ্ছে। যখন ঘুরে দাঁড়াবার দরকার ছিল, ঘুরে দাঁড়ালে হয়তো এই জুলাই আগস্ট আরও আগে হতো, সেই সময় যদি এই রকম একটা বই লেখা হতো বা তখন তার উপর আলোচনা করা যেত, ওটা খুব একটা জমজমাট শিক্ষণের বিষয় হতো। কিন্তু এইটা এখন বাইগন, এটা পাস্ট বলছি এই জন্যে যে এ থেকে আমাদের শিক্ষা নেবার হয়তো অনেক কিছু আছে, কিন্তু বাংলাদেশটা এমন, ওই যেরকম কবি বলে না, সম্মুখ উর্মিরে ঠেলি পেছনের ঢেউ। উর্মি মানে ঢেউয়ের কথা বলছি। নদীতে, সমুদ্রে, বড় পুকুরে, যেখানেই বলেন একটা ঢেউকে পেছনের ঢেউ ঠেলে এগিয়ে দেয়। আমাদের এখানে ঘটনা প্রবাহ এত বেশি, এত দ্রুত, এত ঘন, যে আমরা একটা দেখতে দেখতেই আর একটা চোখের সামনে চলে আসে, ফলে অন্যটা বলতে পারি না। মানে শেখ হাসিনার মতো একটা জালিম চলে গেছে, ভালো করে উপলব্ধি করব, আনন্দিত বোধ করবার আগেই ডক্টর ইউনূসের মতো একটা লোক চলে এলেন। তাকে নিয়ে অনেক কথা, এই কথায় আবার তাড়িয়ে দিলেন কেন বুঝলাম না। আমি যে ডক্টর ইউনূসের ব্যাপারে খুব ভালো বলছি সেটা না, আমি বলছি আকর্ষণটা এরকম হলো যে একটা যে গেল তারপরে একটা বিরাট কিছু হবে। কিন্তু আমি সাথে করে প্রথম আলো নিয়ে এসেছি, মানে আমি পড়তে পড়তে বাসা থেকে নিয়ে আসলাম প্রথম পৃষ্ঠা। এটা না দেখালেও চলতো, কিন্তু দেখাবো আমি, যদি পরে কেউ সুযোগ পান দেখবেন। যতগুলো নিউজ আছে, শিক্ষাঙ্গনে অস্থিরতা, নেই পরিকল্পিত সমাধান। প্রথম আলো বোধহয় ডক্টর ইউনূসের সবচেয়ে বেশি ভক্ত পত্রিকা। 3 উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরেও অচলাবস্থা কাটেনি এনবিআর। সার্বিকভাবে শিক্ষা নিয়ে আমরা হতাশ, একজন শিক্ষাবিদ। আবার আলোচনায় মহার্ঘ ভাতা 1 জুলাই থেকে কার্যকর করার চিন্তা,
গার্মেন্টস শ্রমিকের একটা অংশ ধর্মঘট করতে গেছে, প্রত্যাহার করেছে, আর একটা অংশ কালকে ধর্মঘট ঠিকই করেছে। এদিকে সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছনের পায়ে তারা চলছে। সড়ক অবরোধে ভোগান্তি, কর্মচারীরা বিক্ষোভ, দেশে চালু স্টার্লিং, শেষ মাইলটি অতিক্রম, দুদিক থেকেই এগিয়ে আসতে হবে আলিরিয়াস। কোনো একটা পজিটিভ নিউজ আছে? আমরা বক্তৃতা করবার সময় পজিটিভ কি বলবো? আমাকে একজন বিশিষ্ট ব্যক্তি এক জায়গায় দেখা হবার পরে আমাকে বললো, ভাই আপনি এত ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলেন কেন? আমি বললাম, আমি তো তার বিরুদ্ধে বলি না। বললো, না আপনি বলেন, আর আপনি বললে লোকজন শোনেও, একটু কম বলেন। কি বলবো বলেন? চট্টগ্রাম পোর্ট যে দিচ্ছে, আমি অবশ্য পোর্ট কাউকে মানে হ্যান্ডলিংয়ের জন্য দেওয়া যাবে না এটা মনে করি না। আমরা এয়ারপোর্ট দিই না, জিএসএ দিই তো। সেরকম পোর্টও হ্যান্ডেল করবার জন্য 4 বছর 5 বছর বা যে টার্মেই মনে করেন কাউকে দেওয়া যায়। পৃথিবীর অনেক দেশে দেওয়া হয়েছে। মানে পৃথিবীতে বড় বড় পোর্ট যাদের আছে, যারা পোর্ট থেকে অনেক বেশি ইনকাম করে, তারা বাইরের কোম্পানিগুলোকে দেয়। কিন্তু আমরা দিচ্ছি কে? যিনি খুবই আপত্তিক একটা সরকার, অন্তর্বর্তী সরকার। ওনার সবচেয়ে বড় টাস্ক হলো নির্বাচন সম্পর্কে ব্যবস্থা করা, সংস্কারের ব্যবস্থা করা। সেটা কি একটু আগে বললেন না সাইফুল হক সাহেব? বললেন যে কোনো সংস্কার হয়নি। আমিও বলছি একটা সংস্কার এই সরকার এখন পর্যন্ত করতে পারে নাই। আর আলিরিয়াস সাহেব বলছেন আপনারা রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়েও তো মত পার্থক্য করছেন, এগুলো নিজেরা আলোচনা করে সমাধান করেন। রাজনৈতিক দলগুলো যদি আলোচনা করে সমাধান করতেই পারতো, তাহলে আপনাদের তো আসার প্রশ্ন আসতো না। রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে এরকম বিতর্কে পড়ে যেটা অমীমাংসীয়, যেটা নিজেরা সলভ করতে পারে না। এই রকম ঘটনা এইবারই বাংলাদেশে প্রথম হচ্ছে না, পাকিস্তান আমলেও এরকম হয়েছে। ডক্টর ইউনূস এসে এইখানে আরবিটারের ভূমিকা নিয়েছেন, মধ্যস্থকারী, এবং তিনি বলেছেন আমি সবার সাথে কথা বলবো, উনি নিজে না তার লোক দিয়ে ন্যূনতম যতখানি ঐকমত্য পাবো তার ভিত্তিতে সংস্কার করে নির্বাচন দিয়ে দেবো। তো এই যে এতদিন ধরে কথাবার্তা বললেন, কি দাঁড়ালো? ন্যূনতম পাওয়া গেছে। 166টা প্রশ্ন করেছিলেন, 146টাতে সবগুলো দল একমত হয়েছে, পত্রিকায় লেখা হয়েছে না? তো আপনি যে বলতেন বেশিরভাগে ঐক্য হওয়া দরকার, তো বেশিরভাগই তো ঐক্য হয়ে গেছে, তারপরেও নির্বাচন নিয়ে কথা বলতে পারছে না কেন? আর আপনার পোষ্য পলিটিক্যাল, ওরা আজকে ইলেকশন কমিশন ঘেরাও করেছে কেন? উনি বাইরে গিয়েও বলেছেন না এত বড় অবদান রেখেছে তারা, এত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ওদেরকে ভবিষ্যৎ গড়ার জন্য একটা সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশেও বলেছেন, আমরা কিন্তু আপত্তি করেছি, কারণ আমরা এই ছাত্রদের উপরে শ্রদ্ধাশীল। আমরা মনে করেছি যেই কাজ রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবেও করতে পারেনি, সেটা ছাত্ররা যদি করতে পেরেছে, তবে তারা আমাদের কাছ থেকে আলাদা ভালোবাসা, আলাদা সম্মান, এমনকি আলাদা সুযোগ বলেছে। কিন্তু ওদের গঠন প্রণালী, শেষ পর্যন্ত পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পাওয়ার নেওয়া, ভেবে দেখেন 52তে ছাত্ররা ক্ষমতা নেয়নি, 60-62তে নেয়নি, কোনো সময়। জি শুনতে পাচ্ছেন না? মানে আমি মানুষটা এত বড় যে সামনে আসলেও আমার কণ্ঠ এটার মধ্যে যেতে পারছে না, এইটার সমস্যা।